হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার এই চ্যানেলে এখন আমি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং থেকে প্রিপারেশন অফ ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট এই চ্যাপ্টারের উপরে ক্লাস আপলোড করছি। আজকে আমরা এই চ্যাপ্টার থেকে 4th ক্লাস করব। এর আগের ক্লাসগুলো যদি আপনারা মিস করে থাকেন তাহলে সেসব ক্লাসের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও প্রিপারেশন অফ ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট নামে একটা প্লেলিস্ট আমার এই চ্যানেলে তৈরি করা আছে। সেই প্লেলিস্টে গেলেও আপনারা একসাথে একই জায়গায় সবগুলো ক্লাস পেয়ে যাবেন। এই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস একসাথে একই জায়গায় পেয়ে যাবেন। এই প্লেলিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আই আইকনে দেওয়া আছে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেওয়া আছে। যে কোনো জায়গা থেকে আপনারা প্লেলিস্টটা ফলো করতে পারবেন। এছাড়াও আমার এই চ্যানেলে বিবিএ সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং থেকে অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাট চ্যাপ্টারটারও কমপ্লিট লেকচার রেডি করা আছে এবং সেই চ্যাপ্টারটারও একটা প্লে লিস্ট তৈরি করা আছে। সেই প্লে লিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আইকনে দেওয়া আছে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও দেওয়া আছে। এছাড়াও বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথমেটিক্স থেকে নাম্বার সিস্টেম, সেট থিওরি এবং প্রোগ্রেশন এই চ্যাপ্টারগুলোরও কমপ্লিট লেকচার রেডি করা আছে এবং সেসব চ্যাপ্টার নিয়েও আলাদা আলাদাভাবে প্লে লিস্ট তৈরি করা আছে। আপনারা সেসব প্লে লিস্টে গেলে পার্টিকুলার চ্যাপ্টার প্লেলিস্ট থেকে সবগুলো ক্লাস একসাথে একই জায়গায় পেয়ে যাবেন। আপনাদেরকে কষ্ট করে সার্চ করে বের করতে হবে না। সবগুলো প্লেলিস্টের লিঙ্কই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করুন, কারণ আমরা এই চ্যানেলে বিবি এবং এমবিএ সিলেবাস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সমাধান করছি। এছাড়াও যেসব অঙ্ক করলে আপনাদের পার্টিকুলার যে কোনো চ্যাপ্টারের বেসিক বিল্ড আপ হবে এবং পরীক্ষা উপযোগী একটা প্রিপারেশন হয়ে যাবে এমন ক্লাসেসগুলোই আমরা এখানে আপলোড করছি। আগেই বলেছি আজকে আমরা প্রিপারেশন অফ ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট থেকে 4th ক্লাস করব। আমি এর আগে যে 3টা ক্লাস নিয়েছি সেই 3টা ক্লাসে আমরা ভ্যালু অ্যাডেড স্টেটমেন্টের বিভিন্ন বেসিক্সগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সেসব বেসিক আর যাচ্ছি না। যারা ক্লাসেসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসেসগুলো ফলো করে নেবেন, তাহলে আজকের ক্লাসে আরও খুব ভালো মতো সহজভাবে বুঝতে পারবেন। আমরা একটা কোশ্চেনে চলে যাচ্ছি, তারপরে তা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। আমি আজকের লেকচারের প্রশ্নটা পড়ছি। ফ্রম দ্য ফলোইং ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার এ ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট। এখানে আমাদেরকে একটা ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট তৈরি করতে বলা আছে। আমরা আগে জানি যে ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট দুই রকমভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে গ্রস ভ্যালু মেথড এবং আরেকটা হচ্ছে কি নেট ভ্যালু মেথড। স্পেসিফিকভাবে যদি আপনাদেরকে বলা না থাকে যে কোন মেথডে আপনারা ভ্যালু অ্যাডেড স্টেটমেন্টটা তৈরি করবেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই গ্রস ভ্যালু মেথডটাই ফলো করবেন। আমরা এখানে একটা ইনকাম স্টেটমেন্ট দেখছি, আরবান কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ফর দ্য পিরিয়ড এন্ডেড 31 ডিসেম্বর 2011। প্রথমে সেলস রেভিনিউ দেওয়া আছে 25,000 টাকা, আর ব্র্যাকেটে বলা আছে কি ইনক্লুডিং সেলস ট্যাক্স টাকা 500। এই 25,000 টাকা হচ্ছে কি 500 টাকা সেলস ট্যাক্স সহ। সেলস ট্যাক্স মানে হচ্ছে কি বিক্রয় কর, যেটাকে আমাদের দেশে আসলে আমরা বলে থাকি কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তার মানে কি ভ্যাট। তো এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সেলস ট্যাক্সের যে 500 টাকার একটা ব্যবহার এখানে দেখানো হয়েছে, সেটা আমাদের কিন্তু ভ্যালু স্টেটমেন্টে কোনো প্রভাব পড়বে না। তাই এই বিষয়টা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে না। আমরা সেলস রেভিনিউ 25,000 টাকাটাকে নিয়ে চিন্তা করব। এরপরে আছে কি লেস সেলস রিটার্নস অ্যান্ড অ্যালাউন্সেস সেলস ডিসকাউন্ট। সেলস থেকে এই আইটেমগুলোকে বাদ দেওয়ার পরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি নেট সেলস রেভিনিউ। এরপরে আছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে ওপেনিং ইনভেন্টরি, অ্যাড পারচেস, লেস ক্লোজিং ইনভেন্টরি, এগুলো সব অ্যাড লেস করার পরে আমাদের ফিগার হচ্ছে 18,501 টাকা, যেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের ফিগার। এবার নেট সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ডকে বিয়োগ করার পরে আমরা গ্রস প্রফিট পেয়ে গেছি এখানে 14,684 টাকা। এরপরে বিভিন্ন অপারেটিং এক্সপেন্সেসগুলো লেখা হয়েছে, স্যালারিজ, ওয়েজেস অ্যান্ড বেনিফিটস, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন বাংলা আমরা জানি কি অবলোপন। অস্পর্শনীয় সম্পত্তির ক্ষেত্রে অবলোপন হয় এবং স্পর্শনীয় সম্পত্তির ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন মানে কি অবচয় হয়। ইউটিলিটিস এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ফ্রেট আউটওয়ার্ডস। এখানে আমরা বেশ অনেকগুলো খরচ দেখছি। এসবগুলো খরচের যোগফল হচ্ছে 8,009। গ্রস প্রফিট থেকে এই অপারেটিং এক্সপেন্সকে বিয়োগ করার পর আমরা পেয়েছি এখানে নেট অপারেটিং প্রফিট। আদার রেভিনিউস অ্যান্ড গেইন বলে ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, ইন্টারেস্টের টাকা 4,085 টাকা যোগ করা হয়েছে। নন অপারেটিং এক্সপেন্স বলে 1,389 টাকা বিয়োগ করা হয়েছে। এই দুটো যোগ বিয়োগ করার ফিগার হচ্ছে কি 2,696 টাকা। এবং আমরা নেট অপারেটিং প্রফিটের সাথে এই 2,696 টাকা যোগ করার পরে নেট প্রফিট বিফোর ট্যাক্স পেয়ে গেছে 9,271 টাকা। সেখান থেকে ইনকাম ট্যাক্স 27.5% হারে ক্যালকুলেশন করে পাওয়া গেছে 2,549 টাকা। তা বিয়োগ করার পরে নেট প্রফিট আফটার ট্যাক্স বের হয়ে এসেছে 6,722 টাকা। তা আমরা জানি এই যে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করছি সেটা হচ্ছে কি এই যে আরবান কোম্পানি যে শেয়ার মালিকরা আছে তারা এই প্রতিষ্ঠান থেকে কতটুকু নেট প্রফিট করছে তা নির্ণয় করার জন্য। কিন্তু এই প্রতিষ্ঠান থেকে যে শুধুমাত্র শেয়ার হোল্ডাররাই যে লাভবান হচ্ছে তা কিন্তু নয়। এই প্রতিষ্ঠানে যারা কর্মচারী আছে তারা বেতন মজুরি বাবদ এখান থেকে সুবিধা ভোগ করছে। যারা ঋণ সরবরাহকারী আছে তারা ইন্টারেস্ট বাবদ এখান থেকে সুবিধা ভোগ করছে এবং সরকারও ইনকাম ট্যাক্স বাবদ কিন্তু এখান থেকে সুবিধা ভোগ করছে। এই যে মালিক পক্ষ ছাড়াও আরও বিভিন্ন পক্ষ এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে সুবিধা ভোগ করছে, তাকে আমরা একটা স্টেটমেন্ট আকারে সাজাই। সেই স্টেটমেন্টটাকে বলে কি ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট। এখানে আমরা দেখবো যে আসলে বিভিন্ন পক্ষের মধ্যে
এই ভ্যালুটা কিভাবে অ্যাড হচ্ছে, প্রতিষ্ঠান থেকে যে ভ্যালুটা তৈরি হচ্ছে তা কিভাবে অ্যাড হচ্ছে। আমরা গত 3টা ক্লাসে ভ্যালুয়েড স্টেটমেন্টের গঠন প্রণালী নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে একটু আগে ফরম্যাটটা দেখছি। এখানে দেখছি ভ্যালুয়েড স্টেটমেন্ট কিভাবে করা হবে গ্রস ভ্যালু মেথডে, তার একটা গঠন প্রণালী দেখছি। প্রথমে আমাদেরকে লিখতে হবে কি জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড, যে ভ্যালুটা অ্যাড করতে হবে সেটা কিভাবে জেনারেট হচ্ছে মানে কি তৈরি হচ্ছে। সেখান থেকে বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস বিয়োগ করতে হবে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড, যেটা হচ্ছে 100% হিসাব। এবার গ্রস ভ্যালু অ্যাডেড যেটা আছে সেটা বিভিন্ন পক্ষের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে হবে। ডিস্ট্রিবিউশন অফ গ্রস ভ্যালু অ্যাডেড 1 নম্বরে এমপ্লয়িজরা স্যালারিজ, ওয়েজেস এবং অন্যান্য বেনিফিটস বাবদ এই গ্রস ভ্যালুর একটা অংশ পাবে। গভর্নমেন্ট ট্যাক্স বাবদ একটা অংশ পাবে। ক্যাপিটাল প্রোভাইডার্স মূলধন সরবরাহকারীরা তাদের আয় বাবদ একটা অংশ পাবে। এবং এই 3টা পক্ষের মধ্যে বন্টন করার পরেও অবন্টিত যে অংশটা গ্রস ভ্যালুর মধ্যে রয়ে গেছে সেটাকে আমরা ব্যবসাতে ভবিষ্যতে পুনর্বিনিয়োগের উদ্দেশ্যে রেখে দেবো, যেটাকে আমরা বলছি রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস। তো এখানে আমরা এগুলো সবগুলোকে আপাতত ক্রস দিয়ে রেখেছি। আমরা যখন এটা সলিউশনে যাব তখন এখানে আমরা নির্দিষ্ট ফিগারগুলোকে বসিয়ে দেবো। এখন যেটা বিষয় সেটা হচ্ছে কি এই যে আমাদের গ্রস ভ্যালু মেথডের গঠন প্রণালীটা দেওয়া আছে তার মধ্যে প্রথমে দরকার হচ্ছে কি জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড। এখন জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড বলতে আমরা বুঝি কি আসলে আয় কত, প্রতিষ্ঠান এই যে ইনকাম স্টেটমেন্টে বিভিন্ন আয় দেওয়া আছে এই আয়গুলো মিলে মোট আয় কত তা। এখন এই মোট আয়ের বিষয়টাকে আমরা এখানে আলাদাভাবে একটা ওয়ার্কিং করে বের করবো। আগের অঙ্কগুলোতে আমরা একই ছকের মধ্যেই জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড, বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস সব ক্যালকুলেশনগুলো একই ছকের মধ্যে করেই আমরা গ্রস ভ্যালু অ্যাডেড, ডিস্ট্রিবিউশন অফ গ্রস ভ্যালু অ্যাডেড পুরোটাই কি প্রদর্শন করেছিলাম। কিন্তু আজকের অঙ্কটাতে যেহেতু আমাদের এখানে একটা আইটেম বেশি আছে তাই এখানে জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড এবং বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস এই বিষয়গুলোকে আমরা আলাদাভাবে ওয়ার্কিং করে আগে বের করে নেব এবং সেই ওয়ার্কিংগুলোর ফিগারগুলো আমরা এই চার্টের মধ্যে বসিয়ে চার্টটাকে কমপ্লিট করব। তাহলে প্রথমে আমাদের যে ওয়ার্কিংটা করতে হবে সেটা হচ্ছে জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড। আগে বলেছি জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড হচ্ছে কি আসলে আয়ের সাথে সম্পৃক্ত বিষয়, প্রতিষ্ঠানের পরিচালনা থেকে যা মোট আয় অর্জিত হয়েছে তার বিষয়। আর বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস হচ্ছে কি আমাদের এখানে যে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেডটা, সেই ডিস্ট্রিবিউশনের মধ্যে কী কী আছে, টু এমপ্লয়িজ অ্যাজ স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, টু গভর্নমেন্ট অ্যাজ ট্যাক্স, টু ক্যাপিটাল প্রোভাইডার্সের মধ্যে আমরা জানি লোন প্রোভাইডার্স আছে যারা প্রতিষ্ঠান থেকে ইন্টারেস্ট বাবদ ইনকাম করে থাকে। টু ক্যাপিটাল প্রোভাইডার্সের মধ্যে তাহলে কোন বিষয়টা আসবে, ইন্টারেস্ট আসবে। তো এখানে যে আইটেমগুলো আমরা এখানে প্রদর্শন করেছি সেই আইটেমগুলোর সাথে রিলেটেড খরচগুলো ছাড়া অন্যান্য যা খরচ আছে সবগুলো খরচকেই বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস ক্যাটাগরিতে আনতে হয়। এই বিষয়গুলোকে নিয়ে ডিটেল আমরা প্রিভিয়াস ক্লাসেসগুলোতে আলোচনা করেছি। আমরা এখন এখানে দুটো ওয়ার্কিং করব, জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড এবং হচ্ছে কি বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস। তাহলে আমরা ওয়ার্কিংগুলোতে চলে যাচ্ছি। প্রথম ওয়ার্কিং আমরা করব ক্যালকুলেশন অফ জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড। তো বলেছি আগে এখানে আমরা সকল আয়গুলোকে হিসাবভুক্ত করব। তো প্রথমে আয় আমরা দেখছি কি সেলস রেভিনিউ দেওয়া আছে। সেলস রেভিনিউ হচ্ছে 35,000, সেলস রেভিনিউ 25,000 আমরা লিখে ফেললাম। সেখান থেকে এই প্রশ্নে যেভাবে সেলস রিটার্ন এবং সেলস ডিসকাউন্ট দেওয়া আছে এই দুটো টপিকে মাইনাস করার পরে নেট সেলস রেভিনিউ হয়ে গেছে কি 33,085 টাকা। এবার তার সাথে আমরা ইনভেন্টরি যে ডিফারেন্সটা আছে তাকে হিসাবে আনবো। আমরা এখানে দেখছি ওপেনিং ইনভেন্টরি হচ্ছে কি 4,320 এবং ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে 12,041। এখন চেঞ্জেস ইন স্টক বা চেঞ্জেস ইন ইনভেন্টরিকে ক্যালকুলেশন করব। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। চেঞ্জেস ইন স্টক যখন করব তখন আমরা সবসময় মনে রাখবো যে ক্লোজিং স্টক থেকে ওপেনিং স্টকে বিয়োগ করব। ক্লোজিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি 12,041 বিয়োগ 4,220। 12,041 থেকে 4,220 যদি আমরা বিয়োগ করি তাহলে ফিগারটা পজিটিভ হচ্ছে, আর পজিটিভ হওয়ার কারণে উপরে ফিগারের সাথে এখানে যোগ হবে। আর যদি মনে করি কি এখানে ক্লোজিং স্টকের ভ্যালুটা কম এবং ওপেনিং স্টকের ভ্যালুটা বেশি, মনে করি ক্লোজিং স্টক হচ্ছে কি 2,000 এবং ওপেনিং স্টক হচ্ছে কি 3,000, তাহলে এখানে 2,000 বিয়োগ 3,000 যদি করি তাহলে এখানে কিন্তু নেগেটিভ 1,000 হবে। আমরা 1,000 টাকা ব্র্যাকেট রাখবো, মানে নেগেটিভ হবে, তখন সেটা নেট সেলস রেভিনিউ থেকে বিয়োগ করতে হবে। তো সিম্পল কথা হচ্ছে দেখি ক্লোজিং স্টক থেকে আমরা ওপেনিং স্টক বিয়োগ করব। সবসময় এটাই মনে রাখতে হবে, ক্লোজিং স্টক বিয়োগ ওপেনিং স্টক। যদি রেজাল্টটা পজিটিভ হয় তাহলে আমরা যোগ করবো, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা উপরের ফিগারের থেকে বিয়োগ করে দেবো। আসলে এটা কেন হচ্ছে, কারণটা হচ্ছে কি আমরা দেখছি যে ক্লোজিং ইনভেন্টরি বড় হওয়ার কারণে আমাদের কিন্তু কস্ট অফ গুডস সোল্ডটা ছোট হয়ে গেছে। আমরা এখানে ওপেনিং ইনভেন্টরির সাথে পারচেসকে যোগ করার পরে 30,542 টাকা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ইন হ্যান্ড, হাতে কত টাকার পণ্য আছে সেখান থেকে ক্লোজিং ইনভেন্টরিকে বিয়োগ করে দিচ্ছি। 12,041 টাকাকে বিয়োগ করার পর আমরা পেয়েছি কি কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। এখন এখানে 12,000 টাকার জায়গায় যদি আমরা এখানে 10,000 টাকা বিয়োগ করতাম, 2,000 টাকা কম বিয়োগ করতাম, তাহলে কস্ট অফ গুডস সোল্ডটা কিন্তু 2,000 টাকা বেড়ে যেত। আর কস্ট অফ গুডস সোল্ড যদি 2,000 টাকা বেড়ে যেত তাহলে গ্রস প্রফিট কিন্তু 2,000 টাকা কমে যেত। তার মানে হচ্ছে কি ক্লোজিং ইনভেন্টরি যদি বেশি লেখা হয় তাহলে কস্ট অফ গুডস সোল্ড কমে যাবে, গ্রস প্রফিট বেড়ে যাবে। উল্টো দিকে
ক্লোজিং ইনভেন্টরি যদি কম লেখা হয় বা কম থাকে তাহলে কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যাবে, গ্রস প্রফিট কমে যাবে। অর্থাৎ ক্লোজিং ইনভেন্টরির সাথে কিন্তু প্রফিটের সম্পর্ক হচ্ছে কি ধনাত্মক। ক্লোজিং ইনভেন্টরি বেশি হলে প্রফিটও বাড়তে থাকবে এবং ক্লোজিং ইনভেন্টরি যদি কম হয় তাহলে প্রফিটও কম হবে। তাই এখানে ক্লোজিং ইনভেন্টরি থেকে ওপেনিং ইনভেন্টরিকে বিয়োগ করছি। ডিফারেন্সটা হচ্ছে কি ক্লোজিং ইনভেন্টরিতে বেশি আছে ৭৭২১, তাই ৭৭২১-এর জন্য প্রফিটও বেড়ে যাচ্ছে। আর যদি উল্টো হয়, ক্লোজিং ইনভেন্টরি থেকে ওপেনিং ইনভেন্টরি বড় হয়, তাহলে ক্লোজিং ইনভেন্টরি কম থাকার কারণে প্রফিটও কমে যাবে বলে তখন এটাকে কি করতে হয়, নেগেটিভ করতে হয় বা বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে চেঞ্জেস ইন স্টকের মধ্যে ক্লোজিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি করব। ১২,০৪১ বিয়োগ ৪,৩২০, এটা বিয়োগ করার পর রেজাল্ট হচ্ছে ৭,৭২১, সেটা পজিটিভ, তাই আমরা উপরেরটার সাথে যোগ করব। এছাড়াও এখানে আরও একটা আয় দেওয়া আছে, সেটা হচ্ছে কি ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট হচ্ছে কত, ৪,০৮৫। এই ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট ৪,০৮৫কে আমরা এখানে যোগ করব, তার টোটাল যোগফল হয়ে গেল কত, ৪৪,৮৯১। এটাই আমরা পেয়ে গেছি কি জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড। আমরা ভ্যালুর স্টেটমেন্টের ছকের মধ্যে জেনারেশন অফ ভ্যালু অ্যাডেডের জায়গায় ৪৪,৮৯১ টাকা ফিগারটাকে সরাসরি বসিয়ে দেবো। এছাড়া আরেকটা ওয়ার্কিং করবো আমরা বলেছি, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস। এই বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেসের মধ্যে আমরা সেই খরচগুলোকে বসাবো যেগুলো আমাদের ডিস্ট্রিবিউশনের মধ্যে আসে না। আমরা যে এখন চার্ট দেখেছি সেখানে দেখেছি ডিস্ট্রিবিউশন অফ গ্রস ভ্যালু অ্যাডেডের মধ্যে টু এমপ্লয়িজ অ্যাজ স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, টু গভর্নমেন্ট অ্যাজ ট্যাক্স, টু ক্যাপিটাল প্রোভাইডার্স থাকে, তার মধ্যে টু লোন প্রোভাইডার্স অ্যাজ ইন্টারেস্ট। এই বিষয়গুলো কিন্তু ডিস্ট্রিবিউশন ক্যাটাগরির মধ্যে চলে যাচ্ছে। তাই ওই হিসাবগুলো ছাড়া বাকি যা আছে, বাকি যা খরচ আছে তার সবগুলো বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস ক্যাটাগরিতে আনতে হবে। আমরা এখানে দেখি তাহলে কি কি আছে। আমাদের কস্ট অফ গুডস যে ক্যাটাগরি আছে তার মধ্যে কিন্তু একটা খরচ আছে, সেটা হচ্ছে কি পারচেজ। আমরা প্রায় সময় দেখা যায় কি স্টুডেন্টরা যখন পরীক্ষাতে এই ধরনের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে তখন যদি এইভাবে কস্ট অফ গুডস সোল্ড সাজানো থাকে, ওপেনিং ইনভেন্টরি অ্যাট পারচেজ লেস ক্লোজিং ইনভেন্টরি, অনেকেই ভুল করে এখান থেকে পারচেজটাকে বট ইন গুডস অ্যান্ড সার্ভিস ক্যাটাগরিতে লিখে না। এটাতে কি হয়, অঙ্কটা ভুল থাকে। তো এটা কেয়ারফুল থাকবেন। পারচেজ অবশ্যই বট ইন গুডস সার্ভিস ক্যাটাগরিতে আসবে। আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি ওই ক্লাসগুলোতে কিন্তু এভাবে আমরা কস্ট অফ গুডস সোল্ডকে ভেঙে পাইনি। ওপেনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, পারচেজ এই বিষয়গুলোকে আমরা ইন্ডিভিজুয়ালভাবে কিন্তু পাইনি। তো এই বিষয়টা আজকের ক্লাসের নতুন টপিক, তাই এটা ভালো মতো খেয়াল করবেন। পারচেজ যেটা আছে ২৬,২২২, এটাকে আমরা অবশ্যই বট ইন গুডস অ্যান্ড সার্ভিস ক্যাটাগরিতে বসিয়ে দেবো। এরপরে অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে কিছু হিসাব আমাদের এখানে নিয়ে আসতে হবে। স্যালারিজ, ওয়েজেস অ্যান্ড বেনিফিটস, এটা আমাদের ডিস্ট্রিবিউশনে চলে যাবে, দ্বিতীয় পার্টে চলে যাবে। ভ্যালুর স্টেটমেন্টের মধ্যে দুটো ভাগ হয় আমরা জানি। প্রথমটাতে আমাদের গ্রস ভ্যালু অ্যাডেড বের করতে হয় এবং দ্বিতীয়টাতে আমাদের গ্রস ভ্যালু অ্যাডেডের ডিস্ট্রিবিউশনটাকে দেখাতে হয়। এখানে যে স্যালারিজ, ওয়েজেস অ্যান্ড বেনিফিটস আছে সেটা ডিস্ট্রিবিউশন ক্যাটাগরিতে চলে যাবে। ডেপ্রিসিয়েশন, আমরা জানি যে গ্রস ভ্যালু মেথডে ডেপ্রিসিয়েশনটাকে টু রিইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে বসাতে হয়। ডিস্ট্রিবিউশনের মধ্যে ডিস্ট্রিবিউশন অফ গ্রস ভ্যালু অ্যাডেড ক্যাটাগরির মধ্যে রিইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে বসাতে হয়। তাই এটা আমরা এখন আর এখানে বট ইন গুডস অ্যান্ড সার্ভিস ক্যাটাগরিতে বসাবো না। এরপরে এখানে আমাদের আরেকটা নতুন আইটেম আছে, সেটা হচ্ছে কি অ্যামোর্টাইজেশন, মানে কি অবলোপন। ডেপ্রিসিয়েশন হয় স্পর্শনীয় সম্পত্তির ক্ষেত্রে, অ্যামোর্টাইজেশন হয় অস্পর্শনীয় সম্পত্তির ক্ষেত্রে। অ্যামোর্টাইজেশনটাও এখানে রিইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে চলে যাবে, কারণ অ্যামোর্টাইজেশন বাবদ প্রতিষ্ঠানের বাইরের কোনো পক্ষকে নগদ কোনো অর্থ পরিশোধ করা হয় না, এটা প্রতিষ্ঠানের একটা অভ্যন্তরীণ ব্যয়। তাই এই বিষয়টাও আসলে রিইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আমরা বসাবো, কারণ অ্যামোর্টাইজেশন বাবদ আমরা যে ফিগার প্রফিট থেকে সরিয়ে জমা রাখছি সেই অ্যামাউন্টটা দিয়ে কিন্তু ভবিষ্যতে আমরা হয়তো বা অন্য কোনো একটা ইনটেনজিবল অ্যাসেট বা অস্পর্শনীয় সম্পত্তি ক্রয় করব বা ক্রয়ে ব্যবহার করব, অর্থাৎ প্রতিষ্ঠানে পুনঃবিনিয়োগ করব। এরপরে আছে ইউটিলিটিস এক্সপেন্স। ইউটিলিটিস এক্সপেন্স কিন্তু ডিস্ট্রিবিউশন ক্যাটাগরিতে যে চারটা আইটেম আছে তার মধ্যে কোনোটাতেই পড়ে না, তাই আমরা ইউটিলিটিস এক্সপেন্সকে বট ইন গুডস অ্যান্ড সার্ভিস ক্যাটাগরিতে লিখে নিলাম। ইউটিলিটিস এক্সপেন্স ৫২৫ টাকা। রেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ফ্রেট আউটওয়ার্ডস, পরবর্তী যে খরচগুলো আছে সবগুলোই আমাদের বট ইন গুডস অ্যান্ড সার্ভিস ক্যাটাগরিতে নিয়ে আসবো আমরা। রেন্ট এক্সপেন্স ৬৭২ লিখে নিয়েছি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ৭৬২ লিখে নিয়েছি, ইন্স্যুরেন্স এক্সপেন্স ৫২১কেও লিখে নিয়েছি এবং ফ্রেট আউটওয়ার্ডস ৭২০কেও এখানে লিখে নিয়েছি। এবার এই সবগুলো খরচগুলোকে যোগ করার পরে আমরা এখানে টোটাল ভ্যালু পেয়ে গেছি ২৯,৪২২, যেটাই হচ্ছে কি বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেসের টোটাল ফিগার। এবার আমরা আমাদের যে রিকোয়ারমেন্টটা সেটা সলভ করব, সেটা হচ্ছে কি ভ্যালুর স্টেটমেন্টটাকে তৈরি করা। এবার আমরা ভ্যালুর স্টেটমেন্টের ছকটা দেখছি, আন্ডার গ্রস ভ্যালু মেথড, পার্টিকুলার্স, দুটো টাকার কলাম এবং একটা পার্সেন্টেজের কলাম। এখানে প্রথমে আমরা জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড লিখছি। জেনারেশন ভ্যালু অ্যাডেড যেটা আমরা ওয়ার্কিং 1-এ পেয়েছি, টোটাল ফিগারটা ৪৪,৮৯১ টাকা সরাসরি বসিয়ে দিয়েছি। লেস বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস যেটা আমরা ওয়ার্কিং 2-তে পেয়েছি, সেই ফিগারটাও সরাসরি বসিয়ে দিয়েছি ২৯,৪২২। এবার এই দুটো ডিফারেন্স হচ্ছে কি ১৫,৪৬৯ টাকা, যেটাকে আমরা বলি কি গ্রস ভ্যালু অ্যাডেড, এবং এই ফিগারটাই হচ্ছে কি 100% ভ্যালু।
এবার এই 15,469 টাকাকে বিভিন্ন পক্ষের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে হবে, যাকে আমরা লিখি কি ডিস্ট্রিবিউশন অফ গ্রস ভ্যালু অ্যাডেড। তার মধ্যে 1 নম্বর ক্যাটাগরিতে আসবে টু এমপ্লয়িজ অ্যাজ স্যালারিজ ওয়েজেস অ্যান্ড বেনিফিটস, যেটা আমরা প্রশ্নে পেয়েছি স্যালারিজ ওয়েজেস অ্যান্ড বেনিফিটস হচ্ছে 2,972 টাকা, সেটাকে আমরা সেকেন্ড কলামে লিখে নিয়েছি। এই যে স্যালারিজ বাবদ 2,972 টাকা এমপ্লয়িজ থেকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু গ্রস ভ্যালু 15,469-এরই অংশ। প্রতিষ্ঠান যে ভ্যালুটা প্রতিষ্ঠানে অ্যাড করেছে তারই একটা অংশ কর্মচারীদের মধ্যে স্যালারি বাবদ ডিস্ট্রিবিউশন হচ্ছে। এরপরে টু গভর্নমেন্ট অ্যাজ ট্যাক্স 2,549 টাকা, যেটা আমরা ইনকাম স্টেটমেন্টের শেষের দিকে দেখছি। এইটাও কিন্তু প্রতিষ্ঠান যে ভ্যালুটা অ্যাড করেছে তার থেকে হিসাবটা হচ্ছে, সেখান থেকে সরকারকে ট্যাক্স দেওয়া হচ্ছে। টু ক্যাপিটাল প্রোভাইডার্স, মূলধন সরবরাহকারী। আমরা এর আগের অঙ্কগুলো যেগুলো করেছি সেখানে আমরা টু ক্যাপিটাল প্রোভাইডার্সের মধ্যে দুটো ক্যাটাগরি করতাম। একটা ছিল কি টু লোন প্রোভাইডার্স অ্যাজ ইন্টারেস্ট, এবং আরেকটা হচ্ছে কি টু শেয়ার হোল্ডার্স অ্যাজ ডিভিডেন্ড। এখানে টু লোন প্রোভাইডার্স অ্যাজ ইন্টারেস্ট আমরা বসাতে পারছি। আমাদের প্রশ্নের শেষের দিকে ইন্টারেস্ট পেড অন ডিভেঞ্চার্স দেওয়া আছে। ডিভেঞ্চার্স মানে ঋণপত্র, ঋণপত্রের যারা গ্রাহক তাদেরকে ইন্টারেস্ট বাবদ দেওয়া হচ্ছে 1,389 টাকা। এবার আরেকটা যেটা ক্যাটাগরি এখানে করতে হয় সেটা হচ্ছে কি টু শেয়ার হোল্ডার্স অ্যাজ ডিভিডেন্ড। এই ক্যাটাগরিটা আমরা এখানে লিখতে পারছি না, কারণ আমাদের প্রশ্নে কোথাও ডিভিডেন্ড দেওয়া নেই। ডিভিডেন্ড দেওয়া না থাকার কারণে টু শেয়ার হোল্ডার্স অ্যাজ ডিভিডেন্ড ক্যাটাগরিতে আসছে না। এরপরে আমরা চলে যাব কি টু রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস ক্যাটাগরিতে। টু রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস ক্যাটাগরিতে আমরা জানি রিটেন আর্নিংসের ফিগারটা বসাতে হয়। আমরা নেট প্রফিট আফটার ট্যাক্স থেকে ডিভিডেন্ড বাদ দেওয়ার পরে যা থাকে তাকেই আমরা বলি কি রিটেন আর্নিংস। যেহেতু এখানে কোনো ডিভিডেন্ডের ফিগার দেওয়া নেই, তাহলে নেট প্রফিট আফটার ট্যাক্স যে 6,722 টাকা আছে বুঝে নিতে হবে সেই পুরো অ্যামাউন্টটাই রিটার্ন আর্নিংসে জমা রাখা হবে। তাই রিটার্ন আর্নিংস বলে আমরা নেট প্রফিট আফটার ট্যাক্সে 6,722 টাকাকেই লিখে নিয়েছি। এর আগে যে অঙ্কগুলো আমরা সমাধান করেছিলাম সেখানে নেট প্রফিট আফটার ট্যাক্স থেকে ডিভিডেন্ড বাদ দেওয়ার পরে যে অবশিষ্ট ফিগারটা থাকতো সেটাই হয়ে যেত রিটেন আর্নিংস, এবং এটা এই রিইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে সেই অ্যামাউন্টটাকে রিটার্ন আর্নিংস হিসেবে বসিয়ে দিতাম। কিন্তু আজকের অঙ্কটাতে যেহেতু কোনো ডিভিডেন্ড দেওয়া নেই, তাই নেট প্রফিট আফটার ট্যাক্স থেকে ডিভিডেন্ড বাদ দেওয়া যাচ্ছে না বিধায় 6,722 টাকা পুরোটাকে রিটার্ন আর্নিংসে জমা রাখা হয়েছে। এরপর আমাদের এখানে ডেপ্রিসিয়েশন আছে, যে ডেপ্রিসিয়েশনকে আমরা গ্রস ভ্যালু মেথডের মধ্যে রিইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে বসাই। ডেপ্রিসিয়েশন বসিয়ে দিলাম 917 টাকা, যেটা আমরা অপারেটিং এক্সপেন্স ক্যাটাগরি থেকে পেয়েছি। এছাড়াও এখানে অ্যামোর্টাইজেশন আছে 920 টাকা, সেটাকেও আমরা রিইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে লিখব। এই তিনটা ফিগারকে যোগ করার পর এখানে টোটাল ফিগার হয়ে গেল কত 8,559 টাকা, যেটা হচ্ছে কি গ্রস ভ্যালুরই অংশ। এবার এই চারটা ফিগারকে যোগ করলে আমরা এখানে 15,469 টাকা গ্রস ভ্যালু অ্যাডেডের টোটাল ফিগারের সাথে মিল পাবো। এবার আমাদের যেটা করতে হবে, কোন পক্ষ কত পার্সেন্ট করে আসলে গ্রস ভ্যালুর সুবিধা ভোগ করছে সেটাকে আমরা বের করে নেব। পার্সেন্টেজগুলোকে ক্যালকুলেশন করার সময়তে ইন্ডিভিজুয়াল যে ফিগারগুলো আমরা এখানে পেয়েছি চারটা ফিগার, সেই সবগুলো ফিগারগুলোকে আমরা টোটাল ভ্যালু দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব। প্রথমে এমপ্লয়িজ অ্যাজ স্যালারিজ অ্যান্ড ওয়েজেসে যে 2,972 আছে তাকে 15,469 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে আমরা এই ফিগারটা পেয়ে যাব 19.21%। এরপরে গভর্নমেন্ট অ্যাজ ট্যাক্স যেটা আছে 2,549, তাকেও আমরা 15,469 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 16.48% পেয়ে যাব। 1,389কেও আমরা এই ফিগার দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে 8.98% পেয়ে যাব, এবং শেষে 8,559কেও 15,469 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা 55.33% পেয়ে যাব। তো এখানে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে কি এই ফিগারগুলো সবগুলো যোগফল যাতে 100% হুবহু মিলে যায় সেটা খেয়াল করবেন। অনেক সময় পার্সেন্টেজে একটু কম বেশি থাকে, সেটা তখন আপনাদেরকে লাস্টেরটার সাথে বাড়িয়ে কমিয়ে নিয়ে 100% মিলিয়ে নিতে হবে। এখানে 100% থেকে কখনোই কম বা বেশি লেখা যাবে না। তাহলে আজকের ক্লাসের মধ্যে আমাদের যেটা নতুন বিষয় ছিল সেটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরি বিষয়টা এবং পারচেসের বিষয়টা। আর এছাড়াও আমাদের এখানে অ্যামোর্টাইজেশন ছিল এবং খরচগুলো একটু বেশি ছিল। আগের অঙ্কগুলোতে এতগুলো আইটেম ছিল না, আজকের অঙ্কটাতে একটু কিন্তু আইটেম বেশি আছে। তার জন্য আমরা আলাদাভাবে জেনারেশন অফ ভ্যালু রেট এবং বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেসগুলোকে ওয়ার্কিং করে বের করেছি। তো আশা করি ক্লাস আপনারা বুঝতে পেরেছেন। আমরা আগামী ক্লাসেও এখান থেকে আরও একটা অঙ্কের সমাধান করব, যেখানে আমরা কিন্তু গ্রস ভ্যালু মেথড এবং নেট ভ্যালু মেথড দুটো নিয়ে আলোচনা করব। এর আগেও একটা ক্লাসে আলোচনা করেছি, আগামী ক্লাসও করবো। এবং আগামী ক্লাসে যেটা নতুনত্ব হবে সেটা হচ্ছে কি আমাদের কোয়েশ্চেনে ইনকাম স্টেটমেন্টের সাথে সাথে রিটেন আর্নিং স্টেটমেন্টও দেওয়া থাকবে। ইনকাম স্টেটমেন্ট এবং রিটেন আর্নিং স্টেটমেন্ট দুটোকে মিলিয়ে আমাদেরকে ভ্যালু অ্যাডেড স্টেটমেন্টটাকে তৈরি করতে হবে, এবং সেটা আমরা গ্রস ভ্যালু মেথড নেট ভ্যালু মেথড দুটোতেই দেখব। আশা করি ক্লাসটা আপনারা মিস করবেন না, আগামী ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হবে। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে ক্লিক করুন যাতে কোনো ক্লাস আপনাদের মিস না হয়। আগামী ক্লাসে আপনাদের সাথে পাবো এই প্রত্যাশায় আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।